আজকে আমরা ক্লাস 10 এর দাফাদাফি কোয়েশ্চেন ব্যাংক থেকে ভয়েস চেঞ্জ শিখবো। ভয়েস চেঞ্জ এর আগেও আমি তোমাদেরকে করিয়েছি, আর যারা যারা আমার এই চ্যানেল থেকে ভয়েস চেঞ্জ শিখেছো আশা করছি তারা অনেক সুন্দরভাবে ভয়েস চেঞ্জ করতে পারো। তবুও যারা নিউ 10 আছো তারা আমার আগের ভিডিওগুলো হয়তো দেখোনি, তো সেই জন্য তাদের জন্য আরো একবার এক্সপ্লেন করে আমাকে বোঝাতে হচ্ছে। তো চলো চ্যাপ্টার 3 আমাদের দাফাদাফি কোয়েশ্চেন ব্যাংকের চ্যাপ্টার 3 তে ভয়েস চেঞ্জ আছে। তো প্রথমে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের বেশ কিছু ভয়েস চেঞ্জ দেওয়া আছে। তো প্রথমেই তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সের মানে প্রেজেন্ট ইনডেফিনিট আর সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, তাহলে তোমাদের কাছে আলটিমেটলি ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট আর সিম্পল প্রেজেন্ট টেন্সে যেটা থাকে সেটা হচ্ছে হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, নইলে ভার্বের সাথে এস যোগ থাকবে। ঠিক আছে, আর সেটাকে আমাদের, তোমরা তো জানো ভয়েস চেঞ্জে সবসময় আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হয় ভার্বের, আর লাস্টে আমাদের মানে ব্যাকরণে যেরকম কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য করেছো, আমি এটা করেছি, আমার দ্বারা এটা করা হয়, ভয়েস চেঞ্জে ঠিক সেরকমই বাচ্য পরিবর্তন। হি ক্যান ডু ইট, ইট ক্যান বি ডান বাই হিম। তো অনেক নিয়ম আছে ভয়েস চেঞ্জের, আমরা জাস্ট সেগুলো ধাপে ধাপে জানবো। তো দেখো প্রথমে আমরা এখানে যে ভয়েস চেঞ্জ গুলো আছে সেগুলোকে আমরা সলভ করব, এবং কিভাবে সেগুলোর আনসার সেটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাবো, যাতে তোমাদের ভয়েস চেঞ্জ করতে কোনো সমস্যা না হয়। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটন অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অঙ্ক নিয়ে যদি কোনো সমস্যা থেকে স্ক্রিনে দেখা যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, সেই চ্যানেলটি ইউটিউবে গিয়ে সার্চ করে সাবস্ক্রাইব করে দাও, সেখানে আমি বিভিন্ন রকম অঙ্কের ভিডিও আপলোড করে থাকি। অন্য কোনো বই থেকে যদি ভিডিও দরকার হয়ে থাকে তাহলে সেই বইয়ের ছবি তুলে তোমরা আমাকে ফেসবুক ইনবক্স করতে পারো। ফেসবুক পেজের নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আর এইখানে তোমরা অবশ্যই ফেসবুকে গিয়ে সার্চ করে আমাকে এই এখানে ইনবক্স করতে পারো। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো প্রথমে তোমাদের অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের একটা এক্সাম্পল করে দেওয়া হয়েছে এখানে এই চার্টের মধ্যে। তো এখানে প্রথমে আমাদের আছে ইউ রাইট এ লেটার। আমাদের প্রথমেই বুঝতে হবে যে বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা অ্যান্ড ভার্ব কোনটা। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এইগুলো হচ্ছে খুব মাস্ট। তোমরা যদি ভেবে থাকো যে ভয়েস চেঞ্জ মুখস্থ করে জাস্ট পরীক্ষা দিতে চলে যাবে, তাহলে তোমরা খুব ভুল ভাবছো। কারণ মাধ্যমিকে তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড একটা ন্যারেশন চেঞ্জ, একটা ভয়েস চেঞ্জ, আর তার সাথে সামথিং এলস কিছু একটা গ্রামার থাকে। তো ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ কোনোদিনই তোমরা মুখস্থ করে কিন্তু পার পাবে না। এটা বোঝার বিষয় আছে এবং খুব ভালোভাবে বোঝার বিষয় আছে। তো এখানে আমরা যদি ইউ রাইট এ লেটারের মধ্যে দেখি, তো আমাদের এখানে মানে কি তুমি একটা চিঠি লেখো, এটা হচ্ছে আমাদেরকে এই বাক্যটার মধ্যে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো তুমি একটা চিঠি লেখো, এর মধ্যে এ লেটার হচ্ছে আমাদের অবজেক্ট, কর্তাকে, সাবজেক্ট হচ্ছে ইউ, তুমি, তুমি কি করছো, রাইট, তুমি লিখছো, তাহলে রাইট হচ্ছে ভার্ব, আর এ লেটার তুমি কি লিখছো, তুমি একটা চিঠি লিখছো, তাহলে এটা হচ্ছে অবজেক্ট বা বস্তু। আর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি হয়, অবজেক্ট বা বস্তুটা সাবজেক্ট হয়ে যায় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়, কিন্তু তার আগে একটা অক্সিলারি বসে। একদম সোজা হিসেব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমি সেটা বলে দিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি, ভালো করে কিন্তু এটা নোট করবে। ঠিক আছে, আমি যেরকমটা থাম্বনেলে দেখিয়েছি যে এই ভিডিওটা দেখলে ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, আমি কথা দিয়েছি। আর আমার মনে হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, যদি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো, আমার মনে হয় না তুমি ভয়েস চেঞ্জ নিয়ে দ্বিতীয়বার কোনো সমস্যায় পড়বে। তো প্রেজেন্ট ইনডিফিনিট আর সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদের কি ভয়েস চেঞ্জের সূত্র হতে পারে? অঙ্কের ক্ষেত্রে তো বিভিন্ন সূত্র পড়েছো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। ইংলিশের ক্ষেত্রেও তো এই সূত্রগুলো আছে, সেগুলো কি তোমরা একবারও ভেবে দেখেছো? ইংলিশে কিন্তু অনেক সূত্র আছে, স্প্লিটিং এর ক্ষেত্রে, জয়নিং এর ক্ষেত্রে, আবার এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে অনেক সূত্র আছে, অনেক নিয়ম আছে, যেগুলো আমাদেরকে একটু মনে রাখতে হয়, বা যেগুলো আমাদের ভয়েস চেঞ্জ করতে করতে আমাদের মধ্যে অটোমেটিক এসে যায়। তো এখানে আমি তোমাদেরকে নিয়মটা বলি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথমে যে নিয়মটা হচ্ছে, আমি কি বললাম, অবজেক্ট সাবজেক্টে পরিণত হয়। তো প্রথমেই আমাদের বসবে সাবজেক্ট, তার সাথে কি বসবে, সাবজেক্টের সাথে তারপরেই আমাদের একটা অক্সিলারি বসে। ঠিক আছে, সাবজেক্ট কিন্তু অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। ঠিক আছে, তো তারপরে আমাদের ভার্বের, আমাদের সেন্টেন্সটা তৈরি হয় কি দিয়ে, সাবজেক্ট প্লাস একটা অক্সিলারি থাকে, তারপরে, তাই তো, একটা অক্সিলারি থাকে, তারপরে আমাদের কোনো একটা ভার্ব থাকে, আর তারপরে আমাদের অবজেক্ট থাকে, তারপরে আমাদের আদার্স থাকে। এটা হচ্ছে সেন্টেন্স গঠনের নিয়ম। যখন আমরা ইংলিশে কথা বলি তখন কিন্তু এই নিয়মেই কথা বলি। প্রথমে আমরা একটা সাবজেক্ট বসাই, তারপরে একটা অক্সিলারি থাকে, অক্সিলারি যদি নাও থাকে একটা ভার্ব তো অবশ্যই থাকবে, তারপরে অবজেক্ট থাকে, তারপরে আদার্স থাকে। এইটাকেই যখন আমরা ভয়েস চেঞ্জ করব, তখন আমরা কি করে করব, যখন ভয়েস চেঞ্জ করব, এই যে অবজেক্টটা এখানে আছে, এই অবজেক্টটা আমাদের সামনে চলে আসে, তখন আমাদের নিয়মটা কি হয়ে যায়,
ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রথমে আমাদের অবজেক্ট বসে, তারপরে আমাদের অক্সিলারি বসে, তারপরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের, তারপরে কি বসবে, তারপরে একটা বাই বসবে। ঠিক আছে, মানে সেটা তোমার ওয়ার্ডের উপর নির্ভর করছে। যদি নো হয় সেটা ভার্বের উপরে নির্ভর করছে। যদি ভার্বটা অন্যরকম হয় তাহলে কিন্তু তোমার বাই হবে না। অনেক ক্ষেত্রে অ্যাট হয়, অনেক ক্ষেত্রে উইথ হয়। যেরকম ধরো যদি আমরা বলি যে সেই জায়গাটা ফুলে মোড়ানো আছে বা ফুলে ঢাকা দেওয়া আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কভার্ড বাই ফ্লাওয়ার্স বলে কিছু হয় না, কভার্ড উইথ ফ্লাওয়ার্স হয়, মানে ফুল দিয়ে ঢাকা। আবার ধরো আই নো হিম, তো এটাকে আমরা ভয়েস চেঞ্জ করলে কি করব, হি ইজ নোন বাই মি, তাই কি কখনো হয়? নোর সাথে কিন্তু কখনো বাই বসে না, নোর সাথে অ্যাট হয়। তো বাই, অ্যাট, উইথ, যাই হোক না কেন এখানে কিছু একটা বসে। ঠিক আছে, বাই বাই পরিবর্তে অন্য কিছুও বসতে পারে। তো তারপরে আমাদের সবার লাস্টে বসবে হচ্ছে সাবজেক্ট, মানে বাইয়ের পরে সাবজেক্ট বসে, তারপরে আমাদের আদার্স কিছু থাকলে সেটা বসে। অনেক ক্ষেত্রে আবার ভার্বের এই পাস্ট পার্টিসিপল ফর্মের পরেই আদার্স বসে যায়। তো মোটামুটি এই একটা সূত্র আছে, এইটা প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা ইউজ করতে পারি। প্রথমে অবজেক্ট হবে, তারপরে অক্সিলারি হবে, তারপরে পাস্ট পার্টিসিপল হবে, তারপরে একটা বাই, অ্যাট, উইথ যা খুশি একটা বসবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে আদার্স হবে। ঠিক আছে, তো চলো এবার আমরা এই সূত্র অনুযায়ী এই যে কোয়েশ্চেন গুলো এখানে দেওয়া আছে, যে প্রবলেম গুলো দেওয়া আছে, সেগুলোকে আমরা সলভ করব। তাহলে আমরা বুঝতে পেরে যাবো যে আলটিমেটলি ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। তো প্রথমে আমাদের এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, ইউ রাইট এ লেটার। তুমি একটা চিঠি লিখছো। আগে আমাদের বাংলাটা ভাবতে হবে। আগে থেকে যদি তোমরা ভেবে নাও যে ইংলিশেই করবে, তাহলে কিন্তু করতে পারবে না, কারণ আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি, আমরা বাংলা ভাষায় কথা বলি। আর সবকিছু যদি আমরা আগে থেকে বাংলাতে ভেবে নিই তাহলে সেটা আমাদের কাছে অনেক ইজি হয়ে যায়, তাই না? যাদের মাতৃভাষা ইংরাজি তারা কিন্তু এই ভয়েস চেঞ্জ নিয়ে এত ভাবে না, তাদের অটোমেটিক সেটা এসে যায়, কারণ তাদের মাতৃভাষাটাই ইংরাজি। আর আমরা বাংলাতে ভাববো। ইউ রাইট এ লেটার মানে হচ্ছে তুমি একটা চিঠি লিখছো বা তুমি একটা চিঠি লেখো। তাহলে আমরা যদি এটাকে ভাব বাচ্চা করি তাহলে হবে তোমার দ্বারা একটি চিঠি লেখা হয়, তোমার দ্বারা একটি চিঠি লেখা হয়। এবার যদি এটাকে আমরা ইংলিশে করি তাহলে কি হবে, অবজেক্ট আগে আসবে আমি বললাম। তো এক্ষেত্রে আমাদের অবজেক্ট হচ্ছে এ লেটার, বস্তুটা কি, তুমি কি লিখছো, এ লেটার লিখছো, তাহলে বস্তুটা হচ্ছে এ লেটার। অবজেক্ট আমাদের আগে চলে আসছে, তাই জন্য এখানে এ লেটার আগে বসেছে। তারপর আমি কি বলেছি, অক্সিলারি বসবে একটা। এইবার অক্সিলারি কিরকম ভাবে বসবে, এইখানে এই ভার্বের টেন্সটাকে দেখে তোমাকে বুঝতে হবে যে গোটা সেন্টেন্সটা কি টেন্সে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট আছে, তো রাইট মানে কি, এটা তো প্রেজেন্ট ফর্ম, তাই না? আমরা তো প্রেজেন্ট ইনডিফিনিটের ভয়েস চেঞ্জ করছি, তো এটা তো প্রেজেন্ট ফর্ম। তার মানে আমাদের গোটা সেন্টেন্সটাই প্রেজেন্ট টেন্সে আছে। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, এবার আমরা ভাববো প্রেজেন্ট টেন্সে কি কি অক্সিলারি ইউজ করা হয়। কি কি অক্সিলারি ইউজ করা হয় প্রেজেন্ট টেন্সে, ইজ, এম, আর, এই তিনটে অক্সিলারি প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয়। এটা আমি খাতায় লিখছি, ভালো করে নোট করে নাও। ইউটিউবের বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে তোমাদেরকে ভয়েস চেঞ্জ করানো হয়েছে, বিভিন্ন রকম ভিডিও দেখে নিয়েছো ভয়েস চেঞ্জের, কিন্তু আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যেভাবে ভয়েস চেঞ্জ বোঝাচ্ছি সেইভাবে কিন্তু ধরে ধরে কেউ বোঝাবে না। জাস্ট বলে দেবে যে এই আনসারটা এটা হবে, এটা এটার জন্য হচ্ছে, ওটা ওটার জন্য হচ্ছে, কিন্তু প্রপারলি নিয়ম অনুযায়ী তোমাদেরকে কেউ কিন্তু ধরে ধরে বোঝাবে না, কারণ অতটা ধৈর্য কারণ নেই। সবাই শুধুমাত্র ভিডিওটা ছোটখাটো ভিডিওর মধ্যে শুধুমাত্র কোয়েশ্চেন গুলো সলভ করার চিন্তা ভাবনা নিয়ে ভিডিও বানাই, কিন্তু আমি তোমাদেরকে পুরোপুরি ধরে ধরে বোঝাচ্ছি ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী, প্রেজেন্ট পাস্ট টেন্স অনুযায়ী, সিঙ্গুলার প্লুরাল নাম্বার অনুযায়ী, মডেল ভার্বের সাথে কি হওয়া উচিত, সবকিছু সুন্দরভাবে ভেঙে ভেঙে এই কারণেই বোঝাই যাতে তোমাদের মধ্যে কোনো রকম কোনো খামতি না থাকে। তো একদম 100% গ্যারান্টি নিয়ে দেখে নাও, ইউটিউবের যে কোনো চ্যানেল তুমি সার্চ করে নাও, যে কোনো কিছু তুমি সার্চ করে নাও, আমার মনে হয় না, আমার থেকে অনেক বড় বড় চ্যানেলও আছে, আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ ভয়েস চেঞ্জের ভিডিও এতটা কেয়ারফুলি বানিয়েছে। তো এই কারণেই আজকের ভিডিওটা ইউনিক হতে চলেছে, আর তোমরা ভয়েস চেঞ্জের এই ভিডিওটা পুরোটা দেখলে ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের ধারণাটা সম্পূর্ণ ক্লিয়ার হতে চলেছে। আর ভয়েস চেঞ্জের এরপরে যতগুলো পার্ট আসতে চলেছে চ্যানেলে, ততগুলো যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে আমার মনে হয় না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে গিয়ে তোমরা কোথাও কোথাও আটকাবে। তো ভয়েস চেঞ্জের নিয়মটা আমি ভালো করে খাতায় লিখে দিয়েছি, যেটা
মানে আলটিমেটলি কারোর পক্ষে তৈরি করা সম্ভব হয় না, কিন্তু তবু আমি একটা তৈরি করে দিয়েছি যাতে তোমাদের একটু করতে সুবিধা হয়, এটা ভয়েস চেঞ্জ যাতে নিয়মটা তোমাদের একটু বার করতে সুবিধা হয়। তো ভয়েস চেঞ্জের নিয়ম আমি লিখলাম, অবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই অ্যাট উইথ যা খুশি একটা হবে, তার সাথে সাবজেক্ট বসবে আর তারপরে আদার্স বসবে। অনেক ক্ষেত্রে আদার্স আবার ভার্বের পাস্ট পার্টিসিপলের এটার পরেও বসে যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আদার্স পরে বসছে। তো এবার আমি যে বললাম যে অবজেক্ট আগে বসবে তারপরে অক্সিলারি বসবে। অক্সিলারি মানে আমরা কি বুঝি? অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, এইগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলি। এইগুলোরই পাস্ট টেন্সে হয় ওয়াজ, ওয়্যার। তো প্রেজেন্ট টেন্স যখন থাকে, যখন একটা গোটা সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে থাকে, তখন আমরা সেটাকে এম, ইজ, আর বলে অক্সিলারি হিসেবে ইউজ করতে পারি। কিন্তু যখন গোটা সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে, তখন আমাদের সেখানে ওয়াজ অথবা ওয়্যার ইউজ করতে হয়। এবার ধরো কোথাও ফ্লাওয়ার্স আছে, ফ্লাওয়ার্স কথাটার মানে আমরা কি বুঝি? লাস্টে একটা এস যোগ আছে মানে সেটা প্লুরালে আছে, একটা ফুল নয় কিন্তু। ফ্লাওয়ার্স মানে অনেকগুলো ফুল আছে। তো সেখানে কি আমরা লিখতে পারবো ফ্লাওয়ার্স এর সাথে ওয়াজ অথবা ইজ দিতে পারবো কি? কখনোই দিতে পারবো না, কারণ সেটা বহু বচনে আছে। তো সেক্ষেত্রে আমাদের কি দেওয়া উচিত? সিঙ্গুলার প্লুরাল ভেদাভেদটা আমাদেরকে এবার বুঝতে হবে। যখন আমি একা থাকছি তখন আমি একা আছি, যখন আমার সঙ্গে অন্য কেউ আছে তখন আমরা দুজন হয়ে যাচ্ছি, তাই না? তখন আমরা টুয়াইস হচ্ছি, মানে আমাদের সাথে প্লুরাল হচ্ছে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা আই এর সাথে এম ইউজ করি, মানে উই এর সাথে আমরা এম ইউজ করব না, উইর সাথে আমরা সবসময় আর ইউজ করি। কিন্তু যদি আমরা পাস্ট টেন্সের ব্যাপারে যাই, তাহলে সেখানে তো আমরা আর ইউজ করতে পারবো না, আর এর পাস্ট ফর্ম ওয়্যার আমাদেরকে ইউজ করতে হবে। তো ভালো করে মাথায় এটাই বুঝে নাও যে প্রেজেন্ট টেন্সে অক্সিলারি হিসেবে এম, ইজ, আর বসে, পাস্ট টেন্সে অক্সিলারি হিসেবে ওয়াজ, ওয়্যার বসে। সিঙ্গুলারে এবার আমরা সিঙ্গুলার দেখব। যদি দেখো যদি কোনো ভার্ব, কোনো সেন্টেন্স পুরোটাই আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু সেখানে প্লুরাল আছে, মানে যে অবজেক্ট আছে সেই অবজেক্টটা আমাদের প্লুরাল আছে, আমাদেরকে সিঙ্গুলার প্লুরাল ঠিক করতে হবে অবজেক্ট কি বচনে আছে সেটা দেখে। এখানে যেরকম এই সেন্টেন্সটাতে আমাদের আছে ইউ রাইট এ লেটার, তুমি একটা চিঠি লিখছো। এখানে আমাদের বলেই দেওয়া আছে যে লেটারটা একটা, একটা চিঠি, মানে কি এটা সিঙ্গুলারে আছে। তাহলে এখানে আমাদের প্লুরালের ইউজ করার কোনো দরকার নেই, ওয়াজ, ওয়্যার, আর এগুলোর কোনো সিন হবে না। আমাদের এখানে ইউ রাইট এ লেটার, এই লেটার আমাদের অবজেক্ট হিসেবে আগে বসে যাবে, আর অক্সিলারি হিসেবে অবশ্যই আমাদের প্রেজেন্ট টেন্সে ইজ বসবে, কারণ এটা সিঙ্গুলার নাম্বার। তারপরে যেটা আমি বললাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, আর এক্ষেত্রে কিন্তু কিচ্ছু করার নেই। ভার্বের ফর্ম অফ ভার্বস গুলো তোমাদেরকে মুখস্থই করতে হবে, কিচ্ছু করার নেই। আমিও ছোটবেলায় মুখস্থ করেছি, যারা যারা ইংলিশের টিচার আছে, যারা যারা বলে যে তোমরা বুঝতে পারবে, কিছু একদম ফালতু কথা। ইংলিশের ফর্ম অফ ভার্বস মুখস্থই করতে হবে, কারণ এমন কেউ নেই পৃথিবীতে যে মুখস্থ ছাড়া ইংলিশের ফর্ম অফ ওয়ার্ডস বলে দিতে পারে। ইংলিশের ফর্ম অফ ওয়ার্ডস এর কোনো ঠিক থাকে না, কোনো ওয়ার্ডের পিছনে এস বসছে, কোনো ওয়ার্ডের পিছনে ইএন বসবে, কোনো ওয়ার্ডের পিছনে ইএস বসবে, কোনো ঠিক থাকে না। ইউ হ্যাভ টু রিসাইড দেম, তোমাকে মুখস্থ করতেই হবে। তো সেই জন্য অবশ্যই ফর্ম অফ ভার্বস গুলো একদম পিসি দাসের যে গ্রামার বইটা আছে ক্লাস 5 থেকে, দেখবে একটা বই পাবলিশ করা হয় পিসি দাস, সরি হ্যাঁ পিসি দাসেরই। তো ওই বইটাতে দেখবে ফর্ম অফ ভার্বস গুলো খুব সুন্দরভাবে লেখা আছে। আমিও ছোটবেলায় ওই বইটাই পড়েছি, সমস্ত যারা ইংলিশের টিচার আছে তারা ওই বইটা দেখেই শিখেছে। অথবা তুমি ডাফ এন্ড ডাতের কোনো গ্রামার বই থেকেও শিখতে পারো, কিন্তু ফর্ম অফ ওয়ার্ডস পিসি দাসের বইতে যতটা সুন্দরভাবে দেওয়া আছে ততটা সুন্দরভাবে অন্য কোনো বইতে দেওয়া নেই কিন্তু। তো সেখান থেকে ফর্ম অফ ওয়ার্ডস গুলো মুখস্থ করতে হবে। ভার্বের মানে ভার্বের পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, সব কটা ভার্বের সেইগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, নইলে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবে না। ভয়েস চেঞ্জ করতে গেলে অবশ্যই ফর্ম অফ ভার্বস মুখস্থ করতেই হবে, না তো ওটা মনে রাখার কোনো সূত্র আছে, আর না তো তুমি ওটা খুঁজে বার করতে পারবে, কিছুই করতে পারবে না, মুখস্থই করতে হবে। ঠিক আছে, তো আজকেই পিসি দাসের বই কিনে নাও, অথবা যদি আশেপাশে কারোর থাকে ধার করে পড়া শুরু করে দাও, নইলে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবে না। তো রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রিটেন। তো সেই জন্য এখানে আমাদের অক্সিলারির পরে রিটেন বসেছে। আর তারপর তো আমি বললাম যে বাই, অ্যাট, উইথ যা খুশি একটা বসবে, প্যাসিভ ভয়েস যেহেতু, তাহলে এখানে আমরা বাই বসিয়ে দিয়েছি, মানে বসে এখানে দিয়েছে। আর তারপরে ইউ হচ্ছে আমাদের সাবজেক্টে ছিল, যেরকম আমি বললাম ভয়েস চেঞ্জের সাবজেক্ট আমাদের অবজেক্ট হয়ে যায়, মানে সবার লাস্টে সাবজেক্ট বসে, তো এখানে আমাদের ইউ সাবজেক্ট হিসেবে সবার লাস্টে বসে পড়েছে। আর যেহেতু আমাদের এখানে কোনো আদার্স ছিল না, মানে এখানে তো শুধু দেখো সাবজেক্ট আর ভার্ব আর অবজেক্ট আছে, এখানে তো আমাদের আদার্স আর কিছুই নেই, তাই জন্য আমাদের এখানে এই সেন্টেন্সে কোনো আদার্সও নেই। বুঝতে পেরেছো আশা করি? সেকেন্ডেও দেখো, তো এখানে একটাতে দেখো এস যোগ আছে, আর একটাতে দেখো এস যোগ নেই। তো এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্রেজেন্ট টেন্সই যখন, তখন একটা ভার্বের সাথে এস যোগ আছে আর একটা ভার্বের সাথে এস যোগ নেই কেন? যদিও এটা ভয়েস চেঞ্জের বিষয় নয়,
তবু আমি বলে রাখি, যখনই দেখবে কোনো ভার্বের সাথে এস যোগ আছে তখনই বুঝবে যে সেটা চিরসত্য বাক্য বা সেটা অভ্যাস বোঝাচ্ছে। তুমি প্রতিদিন স্কুলে যাও, এটা তুমি লিখতে পারো আই গোস টু স্কুল এভরি ডে। আমি প্রতিদিন স্কুলে যাই, এটা তোমার অভ্যাস বোঝাচ্ছে। তুমি কিন্তু লিখতে পারো না আই গো টু স্কুল এভরি ডে। তুমি প্রতিদিন স্কুলে যাও, এটা তো অনিশ্চিত হয়ে যাচ্ছে। কিন্তু যখনই তুমি লিখবে আই গোস টু স্কুল এভরিডে, তখনই সেটা হয়ে যাবে, ওটা তোমার অভ্যাস। তুমি প্রতিদিন স্কুলে যাও। আই গোস টু যোগা ক্লাস এভরিডে, আমি প্রতিদিন যোগা ক্লাসে যাই। আই প্লেস ফুটবল এভরিডে, আমি প্রতিদিন ফুটবল খেলি। তুমি প্রতিদিন ফুটবল খেলে মানে ওটা তোমার প্রতিদিনের অভ্যাস। দিস ইজ দা চিরসত্য বাক্য এটা। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে প্লের পাশে আমরা একটা এস যোগ করছি, মানে ওটা আমাদের অভ্যাস বা ওটা আমাদের চিরসত্য বাক্য। যদি আমরা বলি সূর্য পূর্ব দিকে ওঠে, তো এর মানে তো এটাকে আমরা অনিশ্চিত করে দিতে পারি না। আমরা বলতে পারি না দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। শুধুমাত্র কি আমরা জীবনে কোনোদিন কোনো বইতে পড়েছো দ্য সান রাইজ ইন দ্য ইস্ট? কোনোদিনও পড়বে না, কারণ তাহলে সেটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। সূর্যের ওটা অভ্যাস যে ও পূর্ব দিকে উঠবে। সূর্য কিন্তু কোনোদিন পশ্চিম দিকে উঠতে দেখবে না, সূর্য পূর্ব দিকেই উঠবে। ওটা একটা প্রাকৃতিক ব্যাপার, আর এটার কোনোদিন কোনো পরিবর্তন হবে না। সেই জন্য আমরা সবসময় বলে থাকি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। রাইজের সাথে একটা এস যোগ করি, রাইজেস ইন দ্য ইস্ট, মানে ওটা। সেই জন্য যেটা চিরসত্য বাক্য হয় সেটার পাশে আমাদের এস যোগ করা থাকে, আর যেটা চিরসত্য বাক্য হয় না সেটা আমাদের এস যোগ করা থাকে না। ঠিক আছে, তো এখানে এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, আর এটা হচ্ছে আমাদের সরি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে আই ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করছি, এরকম কিছু। কিন্তু যখনই প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে, ইনডিফিনিট মানে কি একদম নিশ্চিত, যখনই প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে সেটা হচ্ছে চিরসত্য বাক্য। সেটা হচ্ছে মানে অভ্যাস বোঝাচ্ছে আমার। তো সেই জন্য তখন ভার্বের পেছনে একটা এস যোগ হয়। বুঝতে পেরেছো এটা? এবার মানে কোথায় কোন অক্সিলারি তৈরি হয় সেটাও আমি বলে দিয়েছি। আর একটা যেটা বাকি থেকে গেছে সেটা হচ্ছে মডেল ভার্ব। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, যেটা আমি এখানে লিখেছি। এই ভার্বগুলোকে মডেল ভার্ব বলে। আর যখনই দেখবে ভয়েস চেঞ্জের মধ্যে এই মডেল ভার্বগুলো আছে, তখনই বুঝবে যে এদের কোনো মানে এদের দেখেছো ক্যানের, আমি একদম পরপর এদের পাস্ট ফর্ম গুলো লিখে দিয়েছি। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, শ্যাল হচ্ছে শুড, উইল হচ্ছে উড, মে হচ্ছে মাইট, আর মাস্টের কোনো পাস্ট কিছু হয় না, মাস্ট একদম তিনটে ফর্মই এক। তো যখনই দেখবে এরা ভয়েস চেঞ্জের মধ্যে আছে, সেন্টেন্সে আছে, তখনই বুঝবে যে এদের সাথে বি যোগ হবে। এদের সবার সাথে সবসময় বি যোগ হয়। ক্যানের সাথে বি যোগ হবে, শুডের সাথে বি যোগ হবে, উডের সাথে বি যোগ হবে, কুডের সাথে বি যোগ হবে, সবকিছুর সাথে বি যোগ হবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মডেল ভার্ব। আশা করছি বোঝাতে পারলাম মোটামুটি এখানে। এবার আমরা এই কোয়েশ্চেন গুলো একটু সলভ করার চেষ্টা করব, তাহলে আমরা বুঝে যাব। তো প্রথমে আছে, এবার তোমরা ভাবছো যে এখানে যদি এস যোগ থাকে তাহলে হয়তো অন্যরকম হবে, কিছুই অন্যরকম হবে না। এটা কিন্তু খুব সমস্যার ব্যাপার, এই প্রেজেন্ট ইনডিফিনিট আর সিম্পল প্রেজেন্ট টেন্সটা চেনা খুব সমস্যার ব্যাপার। ওইটা দেখেই চিনবে যে ভার্বের সাথে এস যোগ আছে কিনা। ঠিক আছে, এটা সারা জীবন মনে রাখবে। আমার ভিডিও যদি জীবনে কোনোদিন নাও দেখো, পড়াশোনার গন্ডি বাইরে পার করে যখন ইংলিশে কথা বলতে যাবে কারোর সাথে, তখনও মনে পড়বে যে মাই টিউটোরিয়াল স্কিমে ম্যাডাম এটা বলেছিলেন যে যখন আমরা কোনো অভ্যাসের কথা বলি তখন ভার্বের সাথে এস যোগ হয়। তো মানে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা অনেকটা কাজে লাগে। তো এখানে রবি প্লেস ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই হার, এরকম মানে দেখেছো তো এখানে কোনো পরিবর্তনই হয়নি। আমরা যে প্লেজ এর জন্য এখানে এরকম না যে আমরা এখানেও ভার্বের সাথে এস যোগ করব। তুমি এই চিরসত্য বাক্যই বলো আর জাস্ট এমনি একটা সেন্টেন্সই বলো, তোমার ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু তার কোনো প্রভাব পড়ে না। তুমি যেভাবে ভয়েস চেঞ্জ করবে, আমি যে একটা নিয়ম বলে দিয়েছি প্রেজেন্ট টেন্সের নিয়ম, ওই অবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস ভার্ব, অক্সিলারি মানে কি ইজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এইসব, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, অ্যাট, উইথ বসে সাবজেক্ট বসবে, তারপর আদার্স বসবে। এই একটা নিয়মেই আমরা ভয়েস চেঞ্জ করব। যত রকমের ভয়েস চেঞ্জ আছে, শুধু মডেল ভার্বের ভয়েস চেঞ্জ ছাড়া। ঠিক আছে, মডেল ভার্বের ভয়েস চেঞ্জ ছাড়া যত রকমের ভয়েস চেঞ্জ আছে সব আমরা এই একটা নিয়মেই করব। তো চলো, এক দাগে কি আছে, শি প্রিপেয়ার্স টি, সে চা তৈরি করে, এটা তার অভ্যাস, সে চা তৈরি করে। প্রিপেয়ার্স টি, ভার্বের সাথে এস যোগ আছে মানে ও চা তৈরি করে, প্রতিদিন চা তৈরি করে। এখানে এভরিডে নেই, কিন্তু ও প্রতিদিন চা তৈরি করে, এটা ওর অভ্যাস। প্রিপেয়ার তো লেখা নেই, তাই না? তাহলে আমাদের এখানে বুঝতে হবে এটা তার অভ্যাস। সে যাই হোক, আমাদের ভয়েস চেঞ্জে কোনো পরিবর্তন হবে না। তো এখানে কি বলেছি, আমাদের সে চা তৈরি করে, বাংলায় ভাববো আগে আমরা, আমাদের মাতৃভাষা বাংলা, বাংলায় ভাবলে আমাদের সেটা সুবিধা হবে করতে। তো সে চা তৈরি করে, তার দ্বারা চা তৈরি করা হয়। তাহলে এখানে অবজেক্ট কি, সে কি তৈরি করছে, চা তৈরি করছে। তাহলে বস্তুটা কি, বস্তুটা তো চা। তাহলে টিটা আমাদের আগে চলে আসবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, তাহলে টি চলে আসবে আগে।
তাই জন্য টি আগে চলে এসেছে। এবার আমাদের অক্সিলারি বসবে। এখানে আমরা এই প্রিপেয়ার্সটা দেখেই বুঝতে পারছি এটা প্রেজেন্ট ফর্ম, আর এটা আমাদের অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের অক্সিলারি হিসেবে কি বসবে? টি তো নিশ্চয়ই প্লুরাল হতে পারে না, সিঙ্গুলারই হবে, তাহলে নিশ্চয়ই এখানে ইজ বসবে, সিঙ্গুলার আছে যেহেতু। এবার আমাদের প্রিপেয়ার্ড এর যে পাস্ট পার্টিসিপেল ফর্ম সেটা হচ্ছে প্রিপেয়ার্ড, PREPARED, প্রিপেয়ার্ড। তারপরে বাই বসবে, যেহেতু তার দ্বারা তৈরি করা হয় তাই বাই। সি থাকলে আমাদের হার হয়ে যাবে, সি থাকলে হার হবে, হি থাকলে হিম হবে। এরকম করে ভয়েস চেঞ্জের কিছু নিয়ম আছে, আর এগুলো দেখো এখানে না খুব সুন্দর করে লেখা আছে। এইখানে অনেক নিয়ম লেখা আছে, কিন্তু এখানে ওই মানে এই হি থাকলে হার হবে, সি থাকলে হার হবে, এগুলো লেখা নেই। সে যাই হোক, আমরা ভয়েস চেঞ্জ করতে করতে বুঝে যাব। তো 2 দাগে আছে নিতা টাইপস এ লেটার। নিতা একটা চিঠি টাইপ করে, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো এখানে আমাদের তাহলে নিতা একটা লেটার টাইপ করছে, নিতার দ্বারা একটা লেটার টাইপ করা হচ্ছে। নিতা কি টাইপ করছে? নিতা একটা লেটার টাইপ করছে। তাহলে বস্তুটা কি? অবজেক্ট হচ্ছে এখানে এ লেটার, তাই জন্য এ লেটার আমরা প্রথমে লিখেছি। এবার আমরা টাইপস দেখে বুঝতে পারছি এটা একটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স। তাহলে আমাদের যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অক্সিলারি হিসেবে আমরা ইজ বসাবো, কারণ এ লেটারটা নিশ্চয়ই প্লুরাল নয়, এটা একটাই চিঠি, সিঙ্গুলারে আছে, তাই জন্য ইজ বসাবো। এরপরে টাইপের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে টাইপড, TYPED, টাইপড বাই নিতা। ঠিক এরকম ভাবেই বাদ বাকিগুলো আমরা করব। উই মিট হিম, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয়, আমরা তার সঙ্গে দেখা করি। মানে কি? কখনো কখনো দেখা নাও হতে পারে, এটা আমাদের অভ্যাস নয়, তাই না? তাহলে এখানে আমাদের উই মিট হিম, মিটের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে মেট, কিছুই না, শুধু মাঝখান থেকে একটা ই বাদ চলে যাবে। মানে এটা মিট হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর মাঝখান থেকে একটা ই বাদ দিয়ে দিলে সেটা পাস্ট টেন্স, মেট। তো আমাদের এখানে উই মিট হিম, আমরা তার সঙ্গে দেখা করি। তো আমরা কার সঙ্গে দেখা করি? তার সঙ্গে, তাহলে হিমটা আমাদের হি হয়ে যাবে, আর সেটা অবজেক্ট আমাদের সাবজেক্টে চলে আসবে, তাই হি আগে লিখেছি। এবার দেখো আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অক্সিলারি হিসেবে ইজ বসবে নিশ্চয়ই, হি এর সাথে তো আর বসানো যায় না, আর তো শুধুমাত্র ইউ এর সাথে বসে, তো হি এর সাথে ইজ বসবে। আর মিটের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেট বাই, উই থাকলে আস হয়ে যায়। ঠিক আছে, উই থাকলে আস হয়ে যায়, ছোটবেলায় পড়েছো না, উই হচ্ছে আমরা, আর আস মানে আমাদিগকে, তো এক্ষেত্রে আস মানে আমাদের দ্বারা। ঠিক আছে, তো 4 দাগে আছে তারপরে গ্র্যান্ডমাদার টেলস আর স্টোরিজ। তো স্টোরিজ যেহেতু আমাদের গল্পগুলো, ভালো করে লক্ষ্য করো, স্টোরিজ মানে হচ্ছে গল্পগুলো, গল্প নয় কিন্তু, তাহলে এখানে স্টোরি থাকতো। যেহেতু ইএস যোগ আছে তাহলে প্লুরালে আছে, আর স্টোরিজটাই আমাদের অবজেক্ট, এটা সাবজেক্টে টেনে নেবো স্টোরিজ। এবার আমাদের অক্সিলারি বসাতে হবে। অক্সিলারি কি বসাবো? অবশ্যই এটা প্লুরাল, ইজ বসানো যাবে না কোনোভাবেই, প্রেজেন্ট টেন্সে আছে সেন্টেন্সটা, তাহলে কি বসবে? আর বসবে। স্টোরিজ আর টেলের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে টোল্ড, টোল্ড। এবার ভালো করে দেখো, এখানে একটা সমস্যা আছে, তোমরা হয়তো লিখে দেবে স্টোরিজ আর টোল্ড আস বাই গ্র্যান্ডমাদার, কিন্তু সেটা তো হবে না। তাহলে এখানে এইটাই সমস্যা, আমরা যখন বাংলাতে কথা বলি তখন একদম ডিরেক্টলি বলে দিই যে আমাকে গল্পটা বলা হয়েছে, কিন্তু আমরা এটা ভাবি না যে বাংলাতে আমাকে, ওই যে শব্দটার মধ্যে আমি প্লাস কে, আমাকে, ওই যে কে বিভক্তিটা আছে সেটা ইংলিশে একটা আলাদা মিনিং আছে। তো ইংলিশে সেটা কি হয়? টু মি, আমাকে। আমরা কিন্তু শুধু বলতে পারি না মি, আমাকে। যখন আমরা কোনো কথা বলি, ধরো কেউ একজন আমাকে বলছে তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো, নাইস টু মিট ইউ, তখন আমরা কি বলি? মি টু, মানে আমিও। এর মানে কিন্তু এটা দাঁড়াচ্ছে না মি মানে আমাকে, মি মানে কিন্তু আমাকে নয়, মি মানে কিন্তু আমি। একদম ব্রিটিশ স্টাইল ইংলিশে যখন কথা বলবে তখন কিন্তু আই টু বললে সবাই হাসতে লেগে যাবে, মি টু বলতে হয়। কিন্তু যদি তুমি বলতে চাও যে আমাকেও দাও, তখন তোমাকে কি বলতে হবে? টু মি অলসো। টু মি মানে হচ্ছে আমাকে। ছোটবেলা থেকে অনেক ভুল ধারণা নিয়ে আমরা ইংলিশ পড়ে গেছি, আর সেগুলো এখন আমাদেরকে বাদ দিতে হবে। তো টু মি মানে হচ্ছে আমাকে, ওই টু কথাটা না জুড়লে ওটা কিন্তু হবে না। তো এখানে যখন আমরা বাংলায় করছি, যে ঠাকুমা আমাদেরকে স্টোরি বলছে, ওই যে আমাদেরকে, ওই যে কে কথাটা নিয়ে আসছো, ওই কেটার জন্য তুই যদি না বলো তাহলে সেন্টেন্সটা পুরোটাই কাটা। ঠিক আছে, তাহলে এখানে কি হলো? স্টোরিজ আর টোল্ড টু আস, আমাদেরকে, ওই কেটার জন্য টু নিয়ে আসতে হবে। স্টোরিজ আর টোল্ড টু আস বাই গ্র্যান্ডমাদার। অথবা তোমরা এটাকে আরো একরকম ভাবে করতে পারো, গল্প আমাদেরকে বলা হয় ঠাকুমার দ্বারা, এটা আমরা করলাম। কিন্তু যদি তোমরা এরকম ভাবে করো যে আমাদেরকে বলা হয় গল্প ঠাকুমার দ্বারা, তাহলে কি রকম করে হবে? এখানে আস আছে, আসটাকে যদি আমরা চাই তাহলে উই করে দিতে পারি। মানে যেটা আমি বলছি আর কি, যে আমাদেরকে,
তো আমাদেরকে করলে তো তোমাদেরকে 2 দিতেই হবে, কিন্তু যদি আমাদেরকে না করো, যদি এরকম করো যে আমরা গল্প, মানে আমাদেরকে গল্প বলা হয়, আর এখানে হবে উই আর টোল্ড স্টোরিজ, মানে আমরা গল্প মানে বলিত হই আর কি, মানে বাংলাতে ঠিক আসবে না ইংলিশের, কিন্তু ইংলিশ এটা খুব সুন্দর ইংলিশ। তো হচ্ছে উই আর টোল্ড স্টোরিজ, উই আর টোল্ড স্টোরিজ। তো এক্ষেত্রে তোমাদের 2 দেওয়া লাগবে না, কারণ আমরা আজটাকে উই করে দিচ্ছি। আজটাকে যেই উই করে দেবো, উই এর সাথে আমাদের বহুবচনে হবে আর, টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড। তারপরে তোমরা আর 2 দেওয়া লাগবে না, কারণ এখানে তো আমরা তো আর ইউজ করছি না, উইটা তো আমরা প্রথমেই দিয়ে দিয়েছি, তাহলে আমাদের এখানে 2 ইউজ করা লাগবে না। তাহলে তো গল্প দের কে হয়ে যাবে, তাই না? 2 মানেই কিন্তু কে বা প্রতি এরকম। তাহলে স্টোরিজ বাই গ্র্যান্ডমাদার, তো দুভাবে করতে পারো। একটা হচ্ছে স্টোরিজ আর টোল্ড টু আস বাই গ্র্যান্ডমাদার, আর আরেক রকম ভাবে করতে পারো উই আর টোল্ড স্টোরিজ বাই গ্র্যান্ডমাদার। দ্যাটস ইট। 5 দাগে আছে দ্য টিম গেটস প্রাইজেস, ওই দলটা প্রাইজ পায়। এটা চিরসত্য বাক্য বা তাদের অভ্যাস, কারণ ভার্বের সাথে এস যোগ আছে, গেটস। তো এটার ভয়েস চেঞ্জ কিভাবে করব? প্রাইজেস, অনেকগুলো প্রাইজ। দিস ইজ প্লুরাল, তাহলে আমাদের প্লুরাল করতে হবে। প্রাইজেস এর সাথে আমাদের নিশ্চয় আর বসাতে হবে, যেহেতু প্রেজেন্ট টেন্স এটা। তো আর বসালাম। গেটস এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গট। বাই দ্য টিম আমাদের সাবজেক্টে ছিল, অবজেক্টে চলে আসবে। নেক্সট, রিতা রিডস আ স্টোরি বুক, আ স্টোরি বুক ইজ দ্য অবজেক্ট অ্যান্ড দ্যাট উড বি টেকেন ইনটু সাবজেক্ট, এটা আমাদেরকে সাবজেক্টে নিতে হবে। তো এ স্টোরি বুক যেহেতু অবজেক্টে আছে, এটা আমরা এ স্টোরি বুক সাবজেক্টে নিয়ে নেব। তো এটা আমাদের এক বচন, মানে সিঙ্গুলার। প্রেজেন্টে থাকলে আমাদের ইজ বসাতে হবে। রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম বলে কিছু হয় না। রিড রিড রেড, শুধু উচ্চারণটা আলাদা হবে। রিডের একদম বানান ধারান সবই একই থাকে, শুধু পাস্ট ফর্মও রেড হবে, পাস্ট পার্টিসিপল ফর্মও রেড হবে, শুধু ওটার উচ্চারণ আলাদা। বানান একই থাকবে, কিন্তু উচ্চারণ করবে কি রকম করে? রেড, রিড, রেড, রেড। ঠিক আছে, তাহলে রিডটা আমাদের রেড হয়ে যাবে এখানে। এই রেড মানে কিন্তু লাল রং নয়, এই রেড মানে পড়া। আর বাই, রিতা আমাদের সাবজেক্টে ছিল, অবজেক্টে চলে আসবে। তারপরে আছে শি সিংস এ বিউটিফুল সং, শি সিংস এ বিউটিফুল সং, সে একটা ভালো বা সে একটা সুন্দর গান করে। কার কার উচ্চারণ ঠিক হচ্ছে না সেটা আমাকে কমেন্টে বলবে। অনেকে আছে না যে শটাকে স উচ্চারণ করে, মানে শি সিংস এ বিউটিফুল সং করতে পারবে না, তো এরকম অনেকে করে যে সি সিংস এ বিউটিফুল সং। তো দিস ইজ দ্য আনকারেক্ট প্রোনাউন্সিয়েশন। ঠিকঠাক ভাবে ইংলিশ উচ্চারণ করতে শেখো, নইলে স্পোকেন ইংলিশে প্রচুর অসুবিধা হবে। যখন কোনো সফটওয়্যার কোম্পানির জন্য ইন্টারভিউ দেবে, তখন ইন্টারভিউ রুম থেকে অনেক মানে গসিপ কানে আসবে যে প্রোনাউন্সিয়েশন ঠিক নেই। এখন থেকে ভিতটা মজবুত করো। তো শি সিংস এ বিউটিফুল সং, এটা আমরা কিভাবে করব? এ বিউটিফুল সং এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা আমরা সাবজেক্টে নিয়ে নেব। আর একটা সুন্দর গান, এটা আমাদের এক বচনে আছে, সিঙ্গুলারে আছে, তো আমাদের অবশ্যই ইজ নিতে হবে। সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং, SUNG, সাং। তো ইজ সাং বাই, শি থাকলে হার হয়ে যাবে, প্রথমেই বললাম। তো এই বিউটিফুল সং ইজ সাং বাই হার। দ্য ট্রাফিক পুলিশ শোজ দ্য ড্রাইভার রেড সিগন্যাল, শোজ নয় কিন্তু, দ্য ট্রাফিক পুলিশ শোজ দ্য ড্রাইভার রেড সিগন্যাল। দ্য ড্রাইভার, এটা আমরা দুভাবে করতে পারি, ঠিক আছে? কি রকম? ওই যে গ্র্যান্ডমাদার টেলস এর স্টোরিজটা করলাম, ওইটার মতন এটা দুভাবে করতে পারি। একটা হচ্ছে ট্রাফিক পুলিশ ড্রাইভার কে লাল সিগন্যাল দেখালো, যখন আমরা কে বলবো, টু আমাদেরকে নিয়ে আসতে হবে। কিন্তু যখন আমরা এরকম লিখবো, ড্রাইভারটি লাল সিগন্যাল দেখলো ট্রাফিক পুলিশের দ্বারা, এরকম করে যখন করব, তখন কিন্তু আমাদের টু লাগবে না। তো প্রথমটা আমরা কিভাবে করতে পারি? দ্য ড্রাইভার হচ্ছে আমাদের অবজেক্ট করে নেবো, মানে এটা সাবজেক্টে চলে আসবে, দ্য ড্রাইভার। এবার আমাদের প্রেজেন্টে আমাদের ইজ থাকবে, কারণ ড্রাইভারটা আমাদের এক বচন, তাহলে ইজ শোন। শো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে শোন। শোন রেড সিগন্যাল, এটা কিন্তু আমাদের আদার্স ছিল, যেটা আমি প্রথমেই বললাম নিয়মের ক্ষেত্রে, যে কখনো কখনো আদার্স কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের কাছে চলে আসে, কখনো কখনো আদার্স আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে বসে, এক্ষেত্রে সেটাই ঘটেছে। এক্ষেত্রে আদার্স কিন্তু আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে চলে এসেছে। দ্য ড্রাইভার ইজ শোন রেড সিগন্যাল বাই দ্য ট্রাফিক পুলিশ। আবার একবার ভাবে করতে পারো, সেটা হচ্ছে রেড সিগন্যালকে আমরা অবজেক্ট ধরে নেব, ঠিক আছে? রেড সিগন্যাল ইজ শোন টু দ্য ড্রাইভার বাই দ্য ট্রাফিক পুলিশ, এটাও হতে পারে। যে কোনো রকম ভাবে করলেই হবে, তোমার যেটা সহজ মনে হবে তুমি সেটাই করবে, কোনো এক্সামিনারের অকাত নেই যে তোমার এই আনসারটা কেটে দেবে। তারপরে নয় দাগে আছে সামওয়ান কলস হার লাউডলি,
কেউ তাকে খুব লাউডলি ডাকছে। এখানে কর্তা সামওয়ান ডাকা হয়েছে, কিন্তু তুমি যখন প্যাসিভ করবে তখন কিন্তু তোমাকে কর্তা উজ্জ্বল রাখতে হবে, তুমি কিন্তু বাই সামওয়ান আর লিখতে পারবে না। তাকে ডাকা হয়েছে, তাকে ডাকা হয়েছে তার মানে কেউ তাকে ডাকছে, তোমাকে আর নতুন করে বলতে লাগবে না যে কেউ তাকে ডাকছে। তাকে কেউ ডাকছে মানে কেউ তাকে ডাকছে, তাই না? এখানে সামওয়ান অলরেডি থাকছে, তো এখানে সামওয়ান কলস আর লাউডলি যদি আমরা করি তাহলে সামওয়ান, এই হারটা আমাদের শি হয়ে যাবে। ঠিক যেভাবে শি থাকলে হার হয়, হার থাকলে শি হবে, ঠিক আছে? তাহলে শি ইজ হবে, যেহেতু আমাদের এটা প্রেজেন্ট টেন্সে আছে আর সিঙ্গুলার, তাই জন্য ইজ হবে। কলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কল্ড, লাউডলিটা ওরকমই থেকে যাবে, বাই সামওয়ান আর দেওয়া লাগে না, কারণ তাকে জোরে ডাকা হচ্ছে মানে তাকে কেউ না কেউ ডাকছে, সেটা আর দেওয়া লাগবে না, মানে কেউ কথাটা দেওয়া লাগবে না। 10 দেখে আছে ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়ার্কস আউট দ্য সাম। প্রত্যেক স্টুডেন্ট ওই অঙ্কটাকে করে বার করেছে, অঙ্কটাকে সলভ করেছে, মানে কি দ্য সামটা হচ্ছে আমাদের অবজেক্ট, সাবজেক্টে চলে আসবে, ইজ হবে যেহেতু একটাই অঙ্ক। ওয়ার্কড আউট, ওয়ার্কের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ার্কড, ওয়ার্কড আউট, ওয়ার্কড নয় কিন্তু, প্রোনাউন্সিয়েশন ঠিক করবে, ওয়ার্কড আউট, ওয়ার্কড আউট বাই ইচ অফ দ্য স্টুডেন্টস। ইচ অফ দ্য স্টুডেন্টস এক্ষেত্রে আমাদের পুরোটাই সাবজেক্ট ছিল, আমরা অবজেক্টে টেনে নিয়েছি। এইবার আমাদের প্যাসিভে আছে, সেগুলোকে আমাদের মানে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে হবে। তো প্রথমে আছে দ্য ফিশ ইজ কট বাই হিম। আরো একটা ব্যাপার তোমাদেরকে বলি, কোনো একটা সেন্টেন্স যদি তোমরা হট করে দেখো তাহলে সেই সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে কি করে বুঝবে? অনেকেই বলবে এই বাইটা দেখে বুঝবো, কারণ আমিও ছোটবেলায় ওটাই ভাবতাম যে এই বাই দেখেই বুঝবো যে ওটা প্যাসিভে আছে, কিন্তু না, তারপরে দেখলাম অনেক ক্ষেত্রে অনেক সেন্টেন্স এরকম আছে যে সেটা প্যাসিভ কিন্তু বাই লেখা নেই, তো কি করে বুঝবে? একদম ভার্বটাকে লক্ষ্য করবে, যখনই দেখবে যে ভার্বের সাথে অক্সিলারি আছে, এই ইজ আছে, ইজ এম আর ওয়াজ ওয়্যার যা খুশি থাকতে পারে, যখনই দেখবো অক্সিলারি আছে আর তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, একদম চোখ বুজে ভেবে নেবে ওটা অ্যাক্টিভ ভয়েস নয়, ওটা প্যাসিভ ভয়েস। আর বাই কখনো থাকতেও পারে কখনো নাও থাকতে পারে, তো বাইয়ের উপরে ভরসা করো না, ও থাকতেও পারে চলেও যেতে পারে, ওটার উপরে কোনো মানে ওটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। নিশ্চয়তা কাকে নিয়ে? যেটা অক্সিলারি আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে, মানে দুনিয়া এদিক ওদিক হয়ে গেলেও প্যাসিভ ভয়েসে ওরা থাকবে, তো সেই জন্য ওদের উপর ভরসা করাই যায়। তো এদেরকে দেখে আমরা এখানে প্রত্যেকটা সেন্টেন্সে লক্ষ্য করতে পারবো যে এখানে অক্সিলারির সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তো সেটা দেখে আমরা কনফার্ম যে এখানে এগুলো সব। এবার আমরা দ্য ফিশ ইজ কট বাই হিম এটাকে আমরা করব অ্যাক্টিভে। তো দেখো ভয়েস চেঞ্জের প্যাসিভ করতে গিয়ে যেটা নিয়ম, অবজেক্ট আগে বসবে, অক্সিলারি তারপরে বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তারপরে বসবে, তারপরে বাই অ্যাট উইথ কিছু একটা বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে আদার্স বসবে। কিন্তু অ্যাক্টিভের ক্ষেত্রে এটা পুরো উল্টোটা, মানে প্রথমে সাবজেক্ট বসবে, মানে যেটা আমরা যেভাবে আমরা ইংলিশে কথা বলি আর কি, ইংলিশে কথা বলতে গেলে যেরকম করে বলতে হয়, সাবজেক্টের পরে একটা অক্সিলারি বসে, সরি সাবজেক্টের পাশে পরে ভার্ব বসে। অ্যাক্টিভ ভয়েসে কিন্তু কোনো অক্সিলারি থাকে না, ঠিক আছে? এটা ভালো করে মাথার মধ্যে রেখে দেবে যে অ্যাক্টিভ ভয়েসে কোনো অক্সিলারি ইউজ করা হয় না, অক্সিলারি শুধুমাত্র প্যাসিভ ভয়েসে ইউজ করা হয়, ঠিক আছে? তো সাবজেক্টের পরে ভার্ব বসবে আর ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে আমি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছি, আমি কিন্তু অন্য কোনো টেন্স বোঝাচ্ছি না, পরে কিন্তু আমাকে এটা বলে কমেন্ট করবে না যে ম্যাডাম আপনি কিন্তু অন্য কোনো টেন্সের ক্ষেত্রে এটাই বলেছেন। আমি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট আর সিম্পল প্রেজেন্ট টেন্সের কথা বলছি, যে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্মই বসবে এই টেন্স গুলোতে, ঠিক আছে? না তো পাস্ট টেন্স বসবে না তো ফিউচার টেন্স বসবে। তো এখানে প্রথমে সাবজেক্ট বসবে অ্যাক্টিভ করতে গিয়ে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে, দেন আদার্স কিছু থাকলে আমরা তারপরে বসাবো। বুঝতে পেরেছো? তো চলো এবার অ্যাক্টিভ করে নি। দ্য ফিশ ইজ কট বাই হিম, তো এখানে হিম থাকলে অবশ্যই আমরা হি করে নেবো, আমরা বুঝতেই পারছি এটা অবজেক্টে আছে, তো এটা সাবজেক্ট হয়ে যাবে আমাদের এখানে। হি কট এটা আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, আর ইজটাকে দেখে আমরা বুঝতে পারছি এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। তো ক্যাচেস, আমরা কটের পাস্ট এই প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্যাচ, কিন্তু ভালো করে একটা জিনিস ভেবে দেখো, সে মাছ ধরে, এটা একটা চিরসত্য বাক্য হতে পারে তাই না? সে মাছ ধরে এটা তোর অভ্যাস, তাহলে আমরা এখানে ক্যাচেস করে দেবো, এস যোগ করে দেবো। এবার তোমরা যদি মনে করো যে এস যোগ করবে না তাহলেও কিন্তু হবে, তোমরা অনেকেই মনে করছো হয়তো যে এখানে এস যোগ না করলে হয়তো নাম্বার কাটা যাবে, কিছু নাম্বার কাটা যাবে না। তোমার যদি মনে হয় তুমি ইএস যোগ করে দেবে, যোগ করে দাও, যদি না মনে হয় যোগ করার দরকার নেই, তাতেও নাম্বার দেবে। তুমি মানে তুমি চেঞ্জ করছো, সে মাঝে মাঝে মাছ ধরে মাঝে মাঝে ধরে না, এরকমও তো হতে পারে, তাই জন্য ক্যাচ রাখতেই পারো। আবার সে হয়তো প্রতিদিনই মাছ ধরে, এটা তোর অভ্যাস, তাহলে তুমি ক্যাচেসও করতে পারো। দিস ইজ নট দ্য ম্যাটার অফ টেনশন। তো এখানে দ্য বার্ডস আর সিন বাই আস, তারপর আমরা করব দ্য বার্ডস আর সিন বাই আস, আমাদের দ্বারা পাখিগুলোকে দেখা হচ্ছে, বার্ডস
পাখিগুলো প্লুরালে আছে, তো উইটা আমরা আগে নিয়ে নেবো, আসটা আমাদের আছে যেহেতু উই আগে নিয়ে নেবো। সিন, সিনের প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, ঠিক আছে। এখানে আমি সবগুলোকেই এস করেছি, তোমরা চাইলে সি রাখতে পারো, সিজও করতে পারো। উই সিজ দ্য বার্ডস, থিংস আর সোল্ড বাই দ্য শপকিপার, দ্য শপকিপার সেলস থিংস। এটা কিন্তু কোনোভাবেই তোমরা ডবল এল রাখতে পারবে না, এটার সাথে কিন্তু তোমাদেরকে এস যোগ করতেই হবে, কারণ শপকিপার তো সবসময় জিনিস বিক্রি করে। যে দোকানদার হবে সে কি কোনো সময় বিক্রি না করে বসে থাকবে নাকি, সে তো সবসময় দোকানে বিক্রি করছে, তাহলে এখানে কিন্তু সেলের সাথে এস যোগ করতেই হবে। হি ইজ কল্ড বাই দ্য ওল্ড ম্যান, সে ওই বয়স্ক ব্যক্তিটার দ্বারা তাকে ডাকা হলো, তো দ্য ওল্ড ম্যান আমাদের সাবজেক্ট হয়ে যাবে, আর কল্ড এর প্রেজেন্ট ফর্ম কলস হবে। দ্য ওল্ড ম্যান কলস হিম, তোমরা চাইলে কল রাখতে পারো, ঠিক আছে, এখানে এস তো তোমরা নাও দিতে পারো। দ্য স্টুডেন্টস আর লাভ বাই দ্য টিচার, এটা কিন্তু চিরসত্য বাক্য, তো এখানে তোমাদের লাভের সাথে এস যোগ করতেই হবে। দ্য টিচার লাভস দ্য স্টুডেন্টস। 6 দেখে আছে এ কার্টুন ইজ ওয়াচড বাই দ্য বয়, দ্য বয় ওয়াচেস দ্য কার্টুন, ওই ছেলেটা প্রতিদিনই ওই কার্টুনটা দেখে, এটা তোর অভ্যাস হতে পারে, তো সেই জন্য ওয়াচেস করেছি, তোমরা চাইলে ইয়েস বাদ দিয়ে দিতে পারো। দ্য রেডিও ইজ লিসেন্ড টু বাই আস, ভালো করে সেন্টেন্সটা ফলো করো, তোমরা যদি মনে করো ওই লিসেন্ডের সাথে ওই টুটা বাদ দিয়ে দেবে তাহলে কিন্তু খুব ভুল ভাবছো। লিসেন্ডের সাথে সবসময় টু থাকে, লুকটের সাথে সবসময় অ্যাট থাকে, এইগুলো হচ্ছে এদের সিনোনিম, এগুলোকে আমরা বাদ দিতে পারবো না, ওগুলোর সাথে ওগুলো থাকবে, এগুলো হচ্ছে অনেকটা রাজজটক টাইপের, এগুলোকে কোনো সময় আমরা আলাদা করতে পারবো না। তো এই লিসেনের সাথে টু আর লুকের সাথে অ্যাট, এরকম আরো অনেক সিনোনিম আছে যেগুলো একসাথে থাকে, সেগুলোকে কোনোভাবেই বাক্যের মধ্যে আলাদা করার চেষ্টাও করবে না, তাহলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো দ্য রেডিও ইজ লিসেন্ড টু বাই আস, তো এটাকে আমরা কি করব, আসটাকে উই করে দেবো, লিসেনটাকে লিসেন্স করব, আর এই যে লিসেন্সের সাথে যে টুটা আছে ওটাকে আমরা লিসেনের সাথেই জুড়ে দেবো, উই লিসেন্স টু দ্য রেডিও, তাহলেই হবে। তারপরে বুকস আর কেপ্ট অন দ্য শেলফস, শেলফস মানে কি, তাক, তাক সমূহ, মানে ওই যে যেখানে বই রাখি না আমরা তাক, ওই তাকটাকে শেলফ বলে, শেলফ বলে। তো এখানে তো আমরা ভাবছো ভিএস কি করে হয়ে গেল, শেলফ মানে যখন আমরা গাছের পাতাকে বলি লিফ, যখন অনেকগুলো পাতা হয়ে যায় তখন লিভস হয়ে যায়, তো এখানেও শেলফটা লাস্টে এফ আছে, তো অনেকগুলো তাক যখন হয়ে যায় তখন সেটা শেলফস হয়ে যায়, SHELVS, ঠিক আছে, শেলফস। তো বুকস আর কেপ্ট অন দ্য শেলফস মানে বইগুলোকে তাক সমূহে রাখা হয়। তো এখানে দেখো এবার ভালো করে একটা জিনিস দেখো, বইগুলোকে তাক সমূহে রাখা হয়, কে রাখে, সবাই তো তাই রাখে, সবাই তো বইটা তাকেই রাখে, তাহলে এখানে এভরিবডি কথাটা কিন্তু উজ্জ আছে, এভরিবডি কথাটা কিন্তু এখানে আমাদেরকে নিয়ে আসতে হবে অ্যাক্টিভ করার ক্ষেত্রে, তাহলে এভরিবডি কিপস বুকস অন দ্য শেলফস। কিপস কেন করেছি, এটা একটা চিরসত্য বাক্য, আমরা সবসময় বই তাক সমূহে রাখি, এরকম তো না যে মাঝে মাঝে তাক থেকে অন্য অন্য জায়গাতেও রেখে দিই, পুকুরের মাঝে তো বই ফেলে দিয়ে আসি না, তাহলে আমাদের তাকে রাখি, ওটা আমাদের অভ্যাস, তাই জন্য কিপস হবে, ভার্বের সাথে এস যোগ হবে, ঠিক আছে। এই কোয়েশ্চেন ইজ আস্কড বাই রাম, রামের দ্বারা একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, তার মানে কি রাম একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে, রাম আস্কস এ কোয়েশ্চেন, এখানে তোমরা এস দিতে হবে না, ঠিক আছে, এখানে রাম আস্ক এ কোয়েশ্চেন করে দাও। আই এম পানিশড বাই দ্য টিচার, আমি টিচারের দ্বারা পানিশমেন্ট পেয়েছি, দ্য টিচার পানিশেস মি, এখানেও এস দিতে হবে না, ব্যাপারটা খারাপ লাগছে শুনতে যে প্রতিদিন আমাকে শাস্তি পেতে হয়, একটা অভ্যাসে হয়ে যাচ্ছে, তো দ্য টিচার পানিশ মি, টিচার আমাকে শাস্তি দিয়েছে, ঠিক আছে। তো আশা করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, আর এখানে যে ভয়েস চেঞ্জের যে নিয়মগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলো মোটামুটি তোমাদের মাথাতে ঢুকেছে, যাদের এখনো পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হয়নি আমাকে কমেন্ট করবে, পার্সোনালি যাদের কোনো কিছু সমস্যা থাকে তো আমি শর্ট ভিডিওর মাধ্যমে হলেও আরেকবার বুঝিয়ে দেবো। তো এখানে হচ্ছে ভালোভাবে আমি ডেসক্রিপশনে সুন্দর করে আমি ডেসক্রিপশন দিলাম, আর আশা করছি আর কারোর কোনো সমস্যা থাকার কথা নয়, তবুও যদি কেউ বুঝতে না পারো আমার মনে হয় সেটা আমার অপারগতা যে আমি বোঝাতে পারিনি। আরেকবার করে ভিডিওটা একটু দেখে নিও, একটু যেখানে যেখানে কনফিউশন থাকছে সেগুলো আরেকবার স্কিপ করে করে দুবার দুবার করে দেখবে, ঠিক আছে, তাহলে দেখবে একটু ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। একটা লেকচার যদি মিনিমাম 3-4 বার না শোনো তাহলে কিন্তু জীবনে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে না। স্কুলে যখন কেউ কোনো পড়া বোঝায় কোনো টিচার, তখন ক্লাসে যদি বুঝতে না পারো স্টাফ রুমে চলে যাও বই নিয়ে, তো তাকে দ্বিতীয়বার রিপিট করতে বলো, দেখবে ঠিক বুঝতে পেরে যাবে, কারণ হতেই পারে সেই টাইমটাতে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়নি, তো যেরকম এরকম তো নয় যে তোমরা হচ্ছে গিয়ে কোনো টাইম নিয়ে ভিডিও দেখছো না, যখনই ভিডিও দেখতে বসবে টাইম নিয়ে বসবে, ঠিক আছে। ভয়েস চেঞ্জ মানে কিন্তু এরকম নয় যে তাড়াহুড়ো করে বসলে খাতা পেন নিয়ে টুকলি আর ব্যাস হয়ে গেল, ভয়েস চেঞ্জ মানে হাতে অন্তত 2 ঘন্টা সময় রাখবে, গ্রামারের জন্য, গ্রামার আর অঙ্কের জন্য সবসময় হাতে 2 ঘন্টা সময় রাখবে, ভিডিওটা 3 থেকে 4 বার দেখবে, যেখানে যেখানে কনফিউশন হচ্ছে বারবার দেখো, তাও যদি বুঝতে না পারো তারপর তো আমি আছি। তো চলো
আজকে ভিডিও পর্যন্ত। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। এতক্ষণ ধরে বকবক করলাম, বকবকের জন্য একটা লাইক দিয়ে দিও। তো চলো আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।